সপ্তম গ্রেড সাবেক গ্রেড প্রস্তাব করছি মূল বেতন ৮০,০০০ টাকা। সাবেক অষ্টম ও নবম গ্রেড আপনারা জেনে থাকবেন যে সাবেক অষ্টম ও নবম গ্রেডের বেতনের পার্থক্য মাত্র ১,০০০ টাকা। এই দুটি গ্রেডকে আমরা একীভূত করে বর্তমানে সপ্তম গ্রেড প্রস্তাব করছি, যার মূল বেতন ৭০,০০০ টাকা এবং এটাই কর্মকর্তাদের যে জয়েনিং সে জয়েনিং গ্রেডকে আমরা ৭০,০০০ টাকা প্রস্তাব করছি। বর্তমানে এটি ২২,০০০ টাকা আছে, যেটি বাস্তবতার নিরিখে কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। সাবেক যে দশম গ্রেড সেটিকে আমরা বর্তমানে অষ্টম গ্রেড প্রস্তাব করছি। এটির মূল বেতন আমরা প্রস্তাব করছি ৬০,০০০ টাকা। এরপরে সাবেক ১১, ১২, ১৩ এই তিনটিকে আমরা বর্তমানে নবম গ্রেড হিসাবে প্রস্তাব করছি, যার মূল বেতন প্রস্তাব করছি ৫৩,০০০ টাকা। সাবেক ১৪ ও ১৫ এই দুটি গ্রেডকে আমরা একীভূত করে বর্তমান দশম গ্রেড প্রস্তাব করছি, যার মূল বেতন আমরা প্রস্তাব করছি ৪৭,০০০ টাকা। ১৬তম গ্রেড, যেটা বর্তমানে তৃতীয় শ্রেণীর এন্ট্রি গ্রেড হিসেবে পরিচিত, সেই গ্রেডকে আমরা ১১তম গ্রেড হিসেবে প্রস্তাব করে মূল বেতন ৪২,০০০ টাকা ধরেছি। এবং ১৭, ১৮, ১৯ আপনারা জেনে থাকবেন এই ১৭, ১৮, ১৯ এই গ্রেডগুলো একটা গ্রেডই ছিল এক সময়, কিন্তু এরশাদ সরকারের আমলে এই গ্রেডগুলো ভেঙে ৩টা করা হয়েছিল। সেজন্য আমরা এই গ্রেডগুলোকে আবার একীভূত করে ১২তম গ্রেডের প্রস্তাব করছি ৩৭,০০০ টাকা এবং সর্বশেষ যে ২০তম গ্রেড আছে সেটাকে আমরা ১৩তম গ্রেডে প্রস্তাব করছি, যার সর্বনিম্ন হচ্ছে ৩২,০০০ টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বনিম্ন গ্রেড হচ্ছে ৩২,০০০, সর্বোচ্চ ১,২৮,০০০, অর্থাৎ 1:4 অনুপাতে 11-20 গ্রেড সরকারি চাকরিজীবী করা নতুন বেতন কাঠামো তৈরির জন্য প্রস্তাব করছি। উল্লেখ্য, বর্তমানে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর দৈনিক শুধুমাত্র খাদ্য বৈধ বাবদ ১৭৫ টাকা বরাদ্দ দেওয়া হয়। আপনাদের অনেকের মনে হতে পারে যে ৩২,০০০ টাকা অনেক টাকা, কিন্তু একজন রোগীর যখন ১৭৫ টাকা বরাদ্দ দেওয়া হয়, সেখানে ৬ সদস্যের পরিবারে প্রতিজনকে যদি ১৭৫ টাকা হিসাব করা হয়, তাহলে ৩০ দিনে তার মূল যে টাকাটা আসে সেটা হচ্ছে ৩১,৫০০ টাকা। সরকার যেহেতু ৬ সদস্যের পরিবারের হিসাব করি পে স্কেল প্রদানের কথা বলেছে, সেক্ষেত্রে আমরা এই ন্যূনতম যে বেসিকটুকু আছে সেটুকু আমরা সরকারের কাছে চাচ্ছি। ভাই প্লিজ আপনারা বসেন। এরপরে সরকারি চাকরিজীবীদের বেতনের পরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে বাড়ি ভাড়া। সরকার আমাদেরকে বাড়ি ভাড়া প্রদান করে থাকি, আমরা বিভিন্ন হারে বাড়ি ভাড়া পেয়ে থাকি। আমরা নতুন করে এই বাড়ি ভাড়ার ক্ষেত্রেও সবকিছু যখন ঊর্ধ্বগতি হয়েছে, দ্রব্যমূল্যের বাড়ি ভাড়াও অনেক পরিমাণ বেড়েছে। সেক্ষেত্রে আমরা এই বাড়ি ভাড়ার নতুন হার প্রস্তাব করছি। ঢাকা সিটি কর্পোরেশন এলাকার জন্য 11 থেকে 20 গ্রেডের সকল কর্মচারীদের মূল বেতনের শতকরা ৮০% বাড়ি ভাড়া দেওয়ার জন্য আমরা প্রস্তাব করছি। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর সিটি কর্পোরেশন এবং সাভার ও রানীগঞ্জ এলাকার জন্য, সাভার ও রানীগঞ্জ উপজেলা এলাকার জন্য মূল বেতনের ৭০%। আপনারা দেখে থাকবেন যে আমরা এখানে একটু পরিবর্তন এনেছি। আগে উল্লেখ ছিল সাভার পৌর এলাকা, কিন্তু বর্তমানে পদ্মা সেতু হওয়ার পরে রানীগঞ্জ সাভারের মতো এটি ব্যয়বহুল এলাকায় পরিণত হয়েছে এবং সাভার এবং রানীগঞ্জ শুধু পৌর এলাকা না, পুরো উপজেলাটাই একটি ব্যয়বহুল এলাকায় পরিণত হয়েছে। সেজন্য আমরা পৌর এলাকা শব্দের পরিবর্তে উপজেলা শব্দটি সংযোজন করে এই উপজেলার যত চাকরিজীবী আছে তাদের জন্য মূল বেতনের ৭০ ভাগ বাড়ি ভাড়া
60 ভাগ বাড়ি ভাড়া দেওয়ার জন্য প্রস্তাব করছি। এরপরে সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা দেওয়া হয়। বর্তমানে যে চিকিৎসা ভাতার হার হচ্ছে 1500 টাকা, কিন্তু একজন প্রফেসরকে যদি আমরা দেখাতে যাই তাহলে তার ডিজিট হচ্ছে 2000 টাকা। 6 সদস্যের পরিবারের জন্য একজনকেও তো ডাক্তার দেখানো হয় না, যায় না, শুধুমাত্র ফিটাই দেওয়া যায় না, তাহলে অন্যান্য কিভাবে তার চিকিৎসা খরচ হবে? সেজন্য আমরা সরকারের আর্থিক অবস্থা বিবেচনায় এবং আমাদেরও ন্যূনতম ব্যবস্থা করার জন্য চিকিৎসা ভাতা ন্যূনতম 6000 টাকা করার দাবি জানিয়েছি। এছাড়া শিক্ষা ভাতা দেওয়া হয় 500 টাকা। 500 টাকা এখন কোনো স্কুলেই লেখাপড়া করা সম্ভব হয় না। এটি ঢাকার বা লোকালের কিন্ডারগার্টেনে 1500 টাকা দিতে হয়, আপনার প্রতি মাসে 1500 টাকা ফি দিতে হয়। সেক্ষেত্রে সপ্তাহ প্রতি আমরা 3000 টাকা এই শিক্ষা ভাতা প্রদানের দাবি জানাচ্ছি। যারা ধোলাই ভাতা পান তাদেরকে 500 টাকা করে ধোলাই ভাতা দেওয়ার দাবি জানাচ্ছি। যাতায়াত ভাতা দেওয়া হয় সরকার থেকে, আপনারা জানেন, শুধুমাত্র ঢাকা শহরে 300 টাকা। 300 টাকায় আপনি এখন একটা টেম্পুতেও উঠতে পারবেন না, প্রতিদিন 10 টাকায় একটা টেম্পুতে ওঠা যায় না। সেজন্য আমরা ঢাকা শহরে প্রতিদিন ন্যূনতম 100 টাকা হারে 3000 টাকা এবং অন্যান্য এলাকার জন্য 2000 টাকা যাতায়াত ভাতা দেওয়ার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। এরপরে ইউটিলিটি ভাতা, আমাদের যত যাত্রীকতা বাড়ছে আমাদের ইউটিলিটি বিলও বাড়ছে, সেজন্য আমরা 2000 টাকা নতুন করে ইউটিলিটি ভাতা প্রবর্তন করার দাবি জানাচ্ছি। আপনারা বিভিন্ন সময় বলে থাকে সরকার আমাদের 200 টাকা টিফিন ভাতা দেয়, যেটা একটি হাস্যকর। একটি 6 টাকা 66 পয়সা টিফিনের খরচ পড়ে প্রতিদিন, যে যাতে কোনোভাবেই কারো টিফিন করা সম্ভব হয় না। সেজন্য আমরা এই টিফিন ভাতাকে কর্মদিবস হিসাবে হিসাব করে, যে মাসে যদি 22 কর্মদিবস হয় তাহলে দৈনিক 100 টাকা করে 2200 টাকা টিফিন ভাতা দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। এছাড়া বৈশাখী ভাতা দেওয়া হয় 20%, এই 20%কে আমরা 50% করার জন্য অনুরোধ জানাচ্ছি। পাহাড়ি, দুর্গম, পর্যটন, উপকূলীয় অঞ্চলে 40% ভাতা দেওয়ার জন্য অনুরোধ করেছি। আপনারা জেনে থাকবেন বিভিন্ন পর্যটন এরিয়া, যেখানে একটি পর্যটন এরিয়া, সেখানে যে কোনো কিছু কিনতে গেলে তুলনামূলকভাবে অন্যান্য এলাকার থেকে দাম বেশি হয়। এছাড়া পাহাড়ি এলাকা, দুর্গম এলাকা এবং উপকূলীয় এলাকা, আমাদের দেশে এখন উপকূলীয় এলাকায় প্রতি বছরই দেখা যায় 2-4টা ঘূর্ণিঝড় হয়। এজন্য এইসব দুর্গম এলাকায় যারা কাজ করে, তারা ঝুঁকিপূর্ণ কাজ করে, তাদেরকে 40% ভাতা দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এছাড়া ঝুঁকিপূর্ণ কাজ, যেমন যেসব বায়োহ্যাজার্ড আছে, যারা বিভিন্ন ঝুঁকিপূর্ণ পেশায় কাজ করেন, আমাদের এই সরকারি চাকরিজীবীর মধ্যে এমন কিছু পেশা আছে যেটা খুবই ঝুঁকিপূর্ণ। ইলেকট্রিশিয়ান আছে, ওয়েল্ডার আছে, তারপরে এক্স-রে আছে, ফায়ার সার্ভিস আছে, ফায়ার সার্ভিসের জন্য আলাদা আছে। এই ঝুঁকিপূর্ণ কাজগুলো যারা করে, শুধুমাত্র তাদের জন্য ঝুঁকিপূর্ণ ভাতা 2000 টাকা দেওয়ার জন্য আমরা প্রস্তাব করছি।